2024 সালের কোরিয়ান বক্স অফিসের সবচেয়ে আলোচিত মুভি এক্সুমা। IMDb রেটিং 7.3 আউট অফ 100। অজানা এক অভিশাপের কারণে এক কোরিয়ান ফ্যামিলি সময়ের সাথে সাথে নির্বংশ হয়ে যাচ্ছে। এটা থেকে বাঁচার জন্য 100 বছরের পুরনো এক লাশকে তুলতে হবে কবর থেকে, কিন্তু কারোরই জানা ছিল না এখান থেকেই শুরু হবে নতুন কোনো রহস্যের। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যায়। মুভির শুরুতে দুজন সিমনকে দেখানো হয়, সিনিয়র হারিম ও জুনিয়র বঙ্গিল, যারা বিমানে করে লস অ্যাঞ্জেলে যাচ্ছিল। পার্ক নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী তার কাজের জন্য বিশেষ প্রয়োজনে তাদেরকে ডেকে নিয়ে এসেছে। এয়ারপোর্ট থেকে সোজা তাদেরকে নিয়ে আসা হয় এক হসপিটালে, যেখানে পার্কের ছোট বাচ্চাটা অসুস্থ। কোনো ডাক্তারই তাকে সুস্থ করে তুলতে পারছে না। হারিম তখন একটা রিচুয়াল করলে জানতে পারে এই বাচ্চাটা তার দাদার অভিশাপের শিকার হয়েছে। এটা নিয়ে বিস্তারিত জানতে পার্ক ফ্যামিলি তাদের দুজনকে তাদের বাসায় ডাকে। সে জানায় তার বংশের সব নবজাতক এই সমস্যায় ভুগছে। তার ভাই এই অভিশাপের শিকার হয়েছিল, এই কারণে সে হসপিটালেই আত্মহত্যা করেছে। তার মৃত্যুর পর থেকেই এই অভিশাপ তার পরিবারের উপরে এসেছে। পার্ক চোখ বন্ধ করলেই সব দুঃস্বপ্ন দেখতে পারে আর শুনতে পারে কারো আত্মচিৎকার। হারিম তার শামানিজমের মাধ্যমে জানতে পারে পার্ক পরিবারের উপর তার দাদার অভিশাপ রয়েছে। তাদের ভাষায় এটাকে বলে এনচেস্ট্রাল কল, অর্থাৎ তার দাদা কোনো কারণে কষ্টে আছে। পার্ক ফ্যামিলি মূলত কোরিয়ায় থাকতো, পরে তারা আমেরিকায় শিফট করেছে। হারিম তাকে জানায় এটা থেকে বাঁচার জন্য তার দুজন লোককে লাগবে, ফেংসুই এক্সপার্ট ডিওক ও জিওন। আপনাদের জানানোর উদ্দেশ্যে বলে রাখছি, জাপান বা কোরিয়ায় আবিষ্কার হওয়া এই ফেংসুই বিদ্যা সারা বিশ্বে বিভিন্ন নামে বিভিন্নভাবে পরিচিত। যেমন হিন্দুদের মতে এটাকে বলা হয় বাস্তুশাস্ত্র। কোরিয়ানরা এই বিদ্যার মাধ্যমে তারা তাদের বাড়ি, দিক, কবরস্থান নির্ণয় করে তাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করে। ডিওক ও জিওন দুজনেই একে অন্যের সাথে অনেক দিন ধরে কাজ করে আসছে। হারিমের সাথে তাদের অনেক আগে থেকেই পরিচয়। হারিম পার্ক ফ্যামিলির এই কাজে তাদের দুজনকে তার কাছেই নিয়ে আসে। হারিম তাদের জানায় পার্কের দাদা মারা যাওয়ার পর পার্ক ফ্যামিলি কোরিয়া থেকে আমেরিকায় চলে যাওয়ায় এর পরবর্তীতে তার দাদার কবরের মৃত্যু পরবর্তী যে কাজ করতে হয় এসব কিছুই করা হয়নি, যার কারণে তার আত্মা কষ্টে আছে। এজন্য তাকে কবর থেকে তুলে সব নিয়ম কানুন মেনে আবার কবর দিতে হবে। উচ্চবিত্ত ফ্যামিলি হওয়ার জন্য পার্ক ফ্যামিলি এই কাজগুলো গোপনভাবে করতে বলে। তারা শর্ত দেয় যে এই কফিন তোলার ব্যাপারে বাইরের কেউ যেন কোনো কিছু জানতে না পারে। পার্কের এসব শর্ত কিছুটা সন্দেহজনক মনে হলেও ডিওক রাজি হয়ে যায়। এরপর পার্ক তাদের নিয়ে যায় সেই গ্রামে যেখানে ওই কবরটি ছিল। অবাক করার বিষয় হলো, এমন সম্ভ্রান্ত পরিবারের মানুষের কবর যে এমন এক গহীন জঙ্গলে হবে সেটা আসলেই চিন্তার বিষয় ছিল। আরো অবাক করা চিত্র ছিল তার ওই দাদার কবরের উপর যে প্রস্তরটি লাগানো ছিল সেখানে নামের পরিবর্তে কিছু সংখ্যা ছিল আর কিছু মন্ত্র লেখা ছিল। পার্ক এই ব্যাপারে বলল যে আমার দাদা একজন জেনারেল ছিল, তাই তার সম্মানার্থে এক মং এসব লিখেছে। তার কথাতেই জনগণের চোখের আড়ালেই রাখা হয়েছিল এই কবরটাকে। কিন্তু ডিওকের মনে কিছু ভয় ও সন্দেহ জাগতে থাকে। ফেংসুই অনুযায়ী সে এখানে খুব বেশি নেগেটিভ এনার্জি লক্ষ্য করতে থাকে। সে দেখলো ওই কবরের আশেপাশে কিছু শেয়াল, যার লক্ষণ মোটেই ভালো ছিল না। জাপানিজ মিথ অনুযায়ী এই শেয়ালগুলোকে বলা হয় কিটসুনে। কিছু জায়গায় এটিকে প্রোটেক্টর আর কিছু জায়গায় এটিকে ইভেল হিসেবে মানা হয়। এখন এখানে কিটসুনের কথা কেন বলা হলো সেটা পরেই বুঝতে পারবেন। হোটেলে ফেরার সময় পার্ক তাদের বলে এর আগে আমার দুটি বাচ্চা হয়েছিল, কিন্তু গর্ভাবস্থায় তারা মারা যায়। বহু কষ্টের পর এই বাচ্চাটা হয়েছে, কিন্তু যার অবস্থাও মোটেও ভালো নয়। পার্কের আবদার যে কোনোভাবেই হোক এই বাচ্চাটাকে বাঁচাতে হবে। ডিউক পার্কে বলে, আপনি কি কিছু লুকাচ্ছেন আমাদের কাছে? কারণ আপনার দাদার কবরে যে নম্বরগুলো ছিল সেটা র্যান্ডম কোনো সংখ্যা নয়, সেটা দ্বারা বোঝানো হয়েছে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। আর এসব বিষয় না জেনে কবরে হাত দেওয়াটা ল্যান্ড মাইনে হাত দেওয়ার সমানই হবে। আর কিউসুনাই মন কিছু জেনেই এমন লেখাগুলো আপনার দাদার ওই কবরের প্রস্তরে লিখেছে। তখন হারিম বলে এখানে একটি রিচুয়াল করতে হবে, যার মাধ্যমে এখান থেকে নেগেটিভ এনার্জিগুলো সরাতে হবে। এজন্য 5টা শূকর আর 5 জন মানুষ প্রয়োজন, যাদের জন্মসাল
একই হবে। এরপর রিচুয়াল শুরু করা হয়। শুরুটা করানো হয় পার্ককে দিয়ে। তাকে দিয়ে 3টা আঘাত করতে বলা হয় তার ওই দাদার কবরে। রিচুয়ালের এক পর্যায়ে ওই কফিনটি মাটি খুঁড়ে বের করে তুলে আনা হলো। এরপর ওই কফিনটিকে লস অ্যাঞ্জেলে কবর দেওয়ার জন্য গাড়িতে তোলা হয়। যারা কবর খুঁড়ছিল তাদের একজন দেখলো একটি বিশেষ রকমের সাপ ওই কবর থেকে বের হয়ে আসছে। সে ভয় পেয়ে সাপটাকে মেরে ফেললো, কিন্তু ক্ষণিকের জন্য ওই সাপের মাথার জায়গায় সে এক মহিলার মুখের অবয়ব ভেসে উঠতে দেখলো। এটি দেখে সে চিৎকার করে উঠলো, যে চিৎকারের আওয়াজ আশেপাশের জঙ্গলে ছড়িয়ে পড়লো। জাপানিজ মিথ অনুযায়ী এই সাপকে বলা হয় নিউরোনা, যার মাথাটা একটি মহিলা মানুষের মতো এবং বডিটা সাপের মতো। যাই হোক, ওই সাপটিকে মারার পর থেকেই আকাশে প্রচন্ড মেঘ করে আসতে শুরু করে আর খুব বেশি পরিমাণ বৃষ্টি হতে শুরু করে, যার ইঙ্গিত মোটেও শুভ ছিল না। বৃষ্টির মধ্যে কবর দেওয়াটাকে অশুভ মানা হয়, তাই বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে হলো। এজন্য ওই লাশটাকে রাখা হলো একটি মর্গে। মর্গের কেয়ারটেকার ওই কফিনটিকে দেখে কেমন যেন অবাক হয়ে গেল। কফিনের উপর যে কারুকাজগুলো ছিল সেটা একদমই রাজকীয় স্টাইলের ছিল। এখন ডিওক তার সন্দেহ দূর করার জন্য ওই কবরের পাশে থাকা পাহাড়ের দিকে যায় এবং ওই পাহাড়ে থাকা এক লোকের সাথে সে দেখা করে। ওই লোকটি তাকে জানায় যে এখানে একটি মন্দির ছিল যা 100 বছরের পুরনো, আর তারা বংশ পরম্পরায় ওই মন্দিরের সেবা করেই আসছে। ডিওক তাকে সেখানে থাকা কবর আর ওই মনক সম্পর্কে জানতে চায়। ওই ব্যক্তিটি জানায় যে সে মনকের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু ওই কবর সম্পর্কে অনেক গুজব সে শুনেছে। শোনা যায় ওই কবরটি নর্থ কোরিয়ার অনেক ধনী ব্যক্তির, যেখানে বহু গুপ্তধন লুকানো আছে ওই কবরের নিচে। ওই কারণে ওই কবরের উপর বহু কবর খোঁড়ার যন্ত্র পাওয়া যায়, কিন্তু চোরের কোনো লক্ষণ কোনোদিনও পাওয়া যায়নি। মনে হয় কেউ যেন ওই কবরটিকে পাহারা দিচ্ছে। ওইদিকে মর্গের কেয়ারটেকার যখন ওই কফিনটিকে খোলার চেষ্টা করে, সেখান থেকে এক ডার্ক এনার্জি বের হয়ে আসে, যার প্রভাবে হারিমের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতে পার্কের বাবা যখন বারান্দায় একা বসে থাকে, সে একটি আওয়াজ শুনতে পায়। কেউ তাকে বলে, দরজাটা খোল, আমাকে ভেতরে আসতে দে। দরজা খুলতেই এক ঠান্ডা বাতাস ঘরে ঢুকে যায়, যা ছিল তার বাবার আত্মার। সে বলে, বিশ্বাসঘাতকরা সব দেখি সুখেই আছে। এরপর ওই আত্মা তার বাবার খার মোটকে মেরে ফেলে। হারিম এই সমস্ত ঘটনা জানতে পারে, এজন্য সে ডিওককে জানায় যে এখনই পার্ককে বাঁচাতে হবে ওই আত্মার হাত থেকে, যে তার প্রতিশোধ নিতে চাচ্ছে। তখন ডিওক পার্ককে কল করে এবং জানায় যে যতক্ষণ পর্যন্ত সে হোটেলে পৌঁছাচ্ছে পার্ক যেন দরজা না খোলে। ঠিক সেই সময় পার্কের দরজার ওপার থেকে কেউ নক করে উঠল এবং ওপাশ থেকে ডিওকের আওয়াজে বলল যে দরজাটা খোলো। সে কিছু বুঝতে পারে না। ফোনের ওপাশে থাকা ডিওক তাকে বলে, তোমার দাদার আত্মা কফিন থেকে বের হয়ে গেছে, বাঁচতে হলে জানালা খুলে তাকে ভেতরে প্রবেশ করতে দাও। জানালা খুলতেই ফোনের ওপাশ থেকে পার্ক তার দাদার গলার আওয়াজ শুনতে পায়। এবার তার বুঝতে আর বাকি থাকে না যে সে কি ভুল করে ফেলেছে। এরপর যখন ডিওক দরজা ভেঙে ঘরে ঢোকে, তখন দেখতে পায় ইতিমধ্যে পার্ক পজেসড হয়ে গেছে এবং পজেসড হয়ে একটি জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। ওই সময় পার্ক ফ্যামিলির এত ধনী হওয়ার রহস্য বের হয়। 1994 সালে জাপান কোরিয়ার যখন যুদ্ধ হচ্ছিল, তখন তার জেনারেল দাদা দেশের বিরুদ্ধে জাপানের সহযোগিতা করেছিল। এত বিপুল সম্পদের মালিক হয়েছিল তারা দেশের সাথে বেইমানি করে। কিন্তু পার্ক ফ্যামিলি তাকে কোনো সম্মান না দিয়ে আমেরিকায় চলে যায়। পার্ক ওই অবস্থায় ডিওককে একটি ধাঁধা বলে। সে বলে, দ্য ফক্স কাটস অফ দ্য টাইগার্স ওয়েস্ট। এরপর তার ঘাড়টা মোটকে সে মারা যায়। এরপর ওই আত্মা পার্কের বাচ্চাকে মারতে যায়। ডিওক বুঝতে পারে যে এই কফিনকে আর দাফন করে লাভ নেই। বাচ্চাটিকে বাঁচাতে তারা ওই কফিনটিকে পুড়িয়ে দেয়, যার ফলে ওই আত্মাটা নষ্ট হয়ে যায়। এখানেই শেষ বলে মনে হলেও মুভি তো কেবল শুরু হয়েছে মাত্র। এরপর ডিওক জানতে পারে যে চাংমিন নামের যে ব্যক্তি কবর খুঁড়েছিল খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাই সে তাকে দেখতে যায়। চাংমিন তাকে বলে কোনো ওষুধে তার কোনো কাজ হচ্ছে না। রাত হলেই সে শুনতে পায় সব ভয়াবহ আত্মচিৎকার। সে বলে ওই মাথাবিহীন সাপটাকে তার মারা একদমই উচিত হয়নি। তাই সে জানায় ডিওক যেন সেই সাপের বডিটা খুঁজে সেটাকে সৎকার করার কাজ করে। যখন ডিওক ওই সাপের বডিটা খুঁজতে যায়, খুঁড়তে খুঁড়তে ডিওক সেখানে কিছু একটা আবিষ্কার করে, যা দেখে তার চোখ কপালে উঠে যায়। ওই কবরের ঠিক নিচেই আরো একটি কফিন ছিল, যা সম্পূর্ণ লম্বালম্বিভাবে দাঁড় করানো ছিল। একথা শুনে বাকিরাও সেই
কবরের ওইখানে যায়। এরপর 9 থেকে 10 ফুট লম্বা এক কফিন তারা বের করে নিয়ে আসে, যা ছিল সম্পূর্ণ কাঁটা তার দিয়ে পেঁচানো। কিন্তু কি রহস্য এই কাঁটা তারের! তারা আজ রাতটা কোন রকম ওই কফিনটিকে মন্দিরে রাখে, সেটাকে সুরক্ষিত রাখতে। কফিনের চারপাশে মন্ত্রপুত চাল আর ঘোড়ার রক্ত দিয়ে তারা গন্ডি করে রাখে। এরপর ডিওক পার্কের বাবার বোনের সাথে দেখা করে, যেখানে সে জানতে পারে যে ওই মনক কিউসুনাই কোনো কোরিয়ান নয়, বরং একজন জাপানিজ মনক ছিলেন, যার আসল নাম কিসুনে। কথা হলো, পার্কের দাদা যদি কোরিয়ানের বিরুদ্ধে জাপানের সহায়তা করেছিল, তাহলে ওই জাপানিজ মনক তার সাথে কেন এমন করবে? রাতে ডিনার শেষে সবাই যখন ঘুমিয়ে পড়ে, বঙ্গিল দেখলো ওই টেম্পলের লোকটি তার বুকের উপর দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন বলছে। কেউ তার লিভার নিয়ে গেছে। তার সম্পূর্ণ শরীরে ছিল অনেকগুলো কোপের দাগ। বঙ্গিল চোখ খুলতেই সেটা অদৃশ্য হয়ে গেল। সন্দেহ দূর করতে সে একাই ওই টেম্পলে চলে আসলো। সে খেয়াল করলো দরজা ভেতর থেকে লাগানো। সে দেখলো খামার থেকে শেয়ালগুলো কেমন যেন চিৎকার করছে। তাই সে সেদিকে গিয়ে উকি মেরে দেখলো প্রায় 9 ফুট লম্বা একটা মানুষ টেম্পলে থাকা ওই মানুষটির মাথা তার ঘাড় থেকে ছিঁড়ে ফেললো। বঙ্গিল তখনই হারিমকে নিয়ে ওই কফিনের কাছে যায় আর দেখে কেউ একজন ওই কফিনটিকে ইতিমধ্যে খুলে ফেলেছে। তখনই তারা দরজার সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে বলে বুঝতে পারলো, যা কোনো মানুষ নয়, একটি পিশাচ। ওই পিশাচ বলল, কে রে ভিতরে? কোনো মানুষ নাকি? আমার খাবার জন্য কি এনেছিস? তখন হারিম কাঁপতে কাঁপতে বলল, আমি কোনো মানুষ নই, আপনার একজন দাস। ক্ষমা করবেন, আমি এখনই আপনার খাবারের ব্যবস্থা করছি। তখনই ওই পিশাচ হারিমকে ধরতে ধাওয়া করে। বঙ্গিল হারিমকে বাঁচানোর জন্য একটি রড পিশাচের বুকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই রড পিশাচের শরীরে থাকা বর্ম ভেদ করতে পারে না। পিশাচের চেহারা দেখা মাত্রই তার শরীর স্থির হয়ে গেল। কে যেন সেটার দুটি চোখ খুবলে নিয়েছে, আর যার সম্পূর্ণ মুখটা আগুনে কেউ পুড়িয়ে দিয়েছে। ওই পিশাচটা বঙ্গিলের মাথা চেপে ধরে আর তার পেটটা হাত দিয়ে ছিঁড়ে ফেলে। এরপর সে যখন হারিমের দিকে যায়, তখন হারিম মন্ত্র পড়তে শুরু করে। তখন ওই পিশাচ একটি আগুনের গোলা হয়ে আকাশের দিকে উড়ে যায়। এমন দৃশ্য যা আগে কেউ কোনোদিন দেখেনি। তারা যেন সবাই হতভম্ব হয়ে যায়। এরপর বঙ্গিলকে হসপিটালে ভর্তি করা হয়, যার অবস্থা মোটেও ভালো ছিল না। হারিম গতকালকের ঘটনাটি ভাবতে থাকে। সে যা দেখেছে সেটা কোনো ভূত নয়। ভূত হলে সেটা শরীরের কোনো ছায়া থাকতো না, যা ওই পিশাচটির ছিল। তাহলে এটা নিশ্চয়ই কোনো ডিমন হবে। কোনো অভিশাপের কারণে মানুষের মৃত্যুর পর এমনটি ঘটে। এরপর ডিওক বাউগুও টেম্পলে যায় আর যেখানে থাকা বহু পুরনো বইগুলো রিচার্জ করতে থাকে। আর ওইদিকে বঙ্গিল ওই পিশাচ দ্বারা পজেসড হয়ে যায়। ডিওক যখন পার্কের দাদার ওই কবর খুঁড়তে যায়, সে দেখে ওই পিশাচটা সেখানেই শুয়ে আছে, যার মানে এটা দিনের বেলাতে এখানে ঘুমিয়ে থাকে আর রাত নামলেই বাইরে বের হয়। ডিওক এবার সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পারে, যা পার্ক তাকে মৃত্যুর আগে বলে গিয়েছিল, দ্য ফক্স স্কার্টস অব দ্য টাইগার্স ওয়েস্ট। আসলে ফেংশুই অনুযায়ী মানচিত্রে কোরিয়াকে দেখতে একটি টাইগারের মতোই দেখা যায়। মূলত কোরিয়াকে ধ্বংস করার জন্য জাপানিজ কিছু মনক কোরিয়ার বিশেষ বিশেষ জায়গায় মন্ত্রপুত মেটাল রড পুঁতে রেখেছিল। পার্কের দাদার কবরে যে চোরের কথা আমরা শুনেছিলাম, তারা আসলে ওই মন্ত্রপুত রডগুলোকেই খুঁজতে নেমেছিল, যাদের উদ্দেশ্য ছিল কোরিয়াকে বাঁচানোর চেষ্টা। অনেকগুলো রড খুঁজে বের করা গেলেও একটি শেষ রড কোনোদিনও তারা খুঁজে বের করতে পারেনি। আর ওই পিশাচটা ওই রডের রক্ষক হিসেবে কাজ করছিল। এখন ওই দিন পিশাচটা যে বঙ্গিলকে মারতে চেয়েছিল কিন্তু মারতে সক্ষম হয়নি, সেটা না পারার কারণ হলো তার শরীরে কোরিয়ান মন্ত্রের অনেকগুলো ট্যাটু করা ছিল। যেহেতু এখন বঙ্গিল ওই পিশাচ দ্বারা পজেসড, তাই তাকে বাঁচানোর জন্য এই পিশাচটাকে মারতে হবে আর খুঁজে বের করতে হবে সেই রডটিকে। এবার প্ল্যান অনুযায়ী এরা নিজেদের সুরক্ষার জন্য তাদের সারা শরীরে মন্ত্রের ট্যাটু করে নেয় আর রাতের অপেক্ষা করতে থাকে। প্ল্যান ছিল হারিম ওই পিশাচকে তার কবর থেকে কোনো কৌশলে সরাবে। এজন্য সে মন্ত্র ও ঘোড়ার রক্তের ব্যবহার করবে। এই সুযোগে বাকিরা রডটিকে খুঁজে বের করে নিয়ে আসবে। টোপ হিসেবে ব্যবহার করা হয় মিষ্টি মাছ। প্ল্যান মতো কাজ হওয়া শুরুও হয়ে যায়। পিশাচ জেগে উঠে হারিমের পিছে পিছে যায়, কিন্তু কোনো রড খুঁজে বের করা সম্ভব হয় না। ওইদিকে পিশাচকে ঠেকানো হারিমের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এ যাত্রায় হারিম কোন রকম প্রাণে বেঁচে গেলেও ওই পিশাচটা আগুনের গোলার রূপ নিয়ে তার কবরে ফেরত আসে, যেখানে ডিওক ওই রডটিকে খুঁজছিল, যার অর্থ ডিয়কের দিন এখন শেষ। এরপর ওই পিশাচ ডিয়কের কাছে চলে আসে। সে যখন ডিয়ককে প্রায় মেরেই ফেলবে, সেই সময় হারিম মন্ত্রপুত ঘোড়ার রক্তে ওই পিশাচকে ভিজিয়ে দেয়। তখন ওই পিশাচের শরীর জ্বলতে শুরু করে। তখন হারিম কিছু ভীষণ দেখতে পায়, যার
অর্থ যুদ্ধের সময় একজন জাপানি জেনারেলের মাথা কেটে তার সমস্ত শরীরে বিভিন্ন পশুদের অঙ্গ সেলাই করে 10,000 কোরিয়ানের রক্তে রাঙা এক জ্বলন্ত তলোয়ারকে ওই জেনারেলের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর তাকে লম্বালম্বিভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল, যার মানে ওই শেষ মন্ত্রপুত রডটি ওই পিশাচের শরীরের ভেতরেই ঢোকানো ছিল। এরপর তারা সবাই মিলে ফেংশুয়ের 5 এলিমেন্টস এর ব্যবহারে ওই পিশাচটাকে মারতে সক্ষম হয় আর তার শরীর থেকে সেই রডটিকে বের করে নিয়ে আসে। আর এরই মাধ্যমে পার্কের ফ্যামিলি তার অভিশাপ থেকে মুক্ত হয়, যেখানে বঙ্গিলো ওই পজেস থেকে সুস্থ হয়ে ওঠে। এখানেই এই মুভিটি শেষ করা হয়।